ঢাকায় চীনা প্রকল্প নেওয়ার জন্য উৎসব শুরু হয়ে গেছে। এই উৎসবের শীর্ষে আছে আমাদের নতুন স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান। গলার জোরের দিক থেকে তার থেকে বেশি আছে প্রতিমন্ত্রী শাহ আলম। দেখেন, আমি তিনটা এই ধরনের প্রকল্পের কথা বলি আপনাদেরকে। একটা হেডলাইন হলো এরকম: অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। কে বলেছেন? স্থানীয় সরকার মন্ত্রী। ঠিক একই রকম ভাবে চীনের সাহায্য নিয়ে বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি, এই প্রকল্প নিতে হবে। এরপরে আরেকজন আছে, এগুলো সবই আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে নানান জায়গা থেকে। নিষ্কাশন ব্যবস্থা, নগর কি করে গড়ে তুলতে হয় সে অভিজ্ঞতা, চীনের সাথে সে অভিজ্ঞতা শেয়ার করে প্রজেক্ট নিতে চায়। মানে মনে হচ্ছে যে স্থানীয় সরকার মানে প্রজেক্ট ব্যবস্থাপনা, প্রজেক্ট প্রজেক্ট আর প্রজেক্ট। না, আমি আপনাদেরকে নিরুৎসাহিত করতেছি না, আমি বলতেছি না এই দেখা করাটা ভুল হয়েছে। স্থানীয় চায়না রাষ্ট্রদূতের সাথে এই দেখা করার উদ্যোগ নিয়েছেন, ভালো, খুবই ভালো, স্বাগত। এটা একটা রিয়েলিটির কথা বলবো বলে এত আপনাদেরকে আয়োজন করে এই প্রসঙ্গটা পারছে। ফলে বর্জ্য থেকে বিদ্যুৎ আনবেন, এক কামে দুই কাম। ঢাকায় বিদ্যুতের অভাব, অজস্র বর্জ্য নোংরা কে কোথায় ফেলায়, কোন ভাগাড়ে ফেলায়, ভাগাড়ে ফেলা ঠিক হচ্ছে কিনা, দুদিন পরে সেখান থেকে আবার আমাদের বিদেশিরা উৎপাতে বসে আছে। আপনারা মিথেন গ্যাস বার করতেছেন কিনা, কারণ খেয়াল রাখবেন পরিবেশ শব্দটা এখন মারাত্মক হয়ে গেছে, দুই দিকে কাটে এটা। একদিকে বাংলাদেশ ডুবে যাচ্ছে, সমুদ্রের উচ্চতা বাড়ছে, সেই হিসেবে যারা যারা অগ্রসর দেশ পশ্চিমারা, সেসব দেশকে কার্বন ট্যাক্স ধরা হয়েছে। আর এই কার্বন ট্যাক্সের টেকা ওয়ার্ল্ড ব্যাংক, IMF ভাত ঘুরে বাংলাদেশ পাইতেছে, যেহেতু আমাদের দেশ ডুবে যাইতেছে। কিন্তু আমাদের সরকারকে ওই টাকা নিয়ে যাদের বাড়িঘর ডুবে যাচ্ছে তাদের জন্য কিছু করতেছে না, এরকম কোন প্রোগ্রাম নাই। এটা হাসিনার আমল থেকে, আমরা অনেকেই জানি না এই পরিবেশ থেকে যে টেকা পাওয়া যায়। এই বুদ্ধি হাসিনাকে দিয়েছিল হাসান মাহমুদ। হাসান মাহমুদের সাবজেক্ট কিন্তু পরিবেশ। ওনার PhD বেলজিয়াম থেকে, এবং বেলজিয়ামের নাগরিকত্ব ওনার আছে। এই নাগরিকত্ব থাকা অবস্থায় উনি এই ব্যবসা করে গেছেন, মন্ত্রী হয়ে গেছেন। আর উনি হাসিনাকে বুদ্ধি দেন যে আপা এই টাকাটা নিয়ে আসলে আপনি না মিলে খাই নিলে বাংলাদেশ টের পাইব না, এবং এই ব্যবসাটা ওনারা করে গেছেন, এবং কোনো এই নিয়ে কোনো প্রজেক্ট হয় নাই। এই হলো পরিবেশের দিক একটা। এর ভিতরে মূল কথাটা কি? মূল কথাটা হলো যে কোন দেশ এই যে মিথেন গ্যাস ছাড়ে সবচেয়ে বেশি ট্যাক্স ধরা হয় মিথেন গ্যাস ছাড়ার জন্য। আমাদের ওই বাগার ফেলে রাখলেই, বাগারে এমনি যদি কোনো বিড়ি ফুকে ফেলে রেখে যান তাহলে ছোট ছোট আগুন দেখা যাবে। তো এইটা নিয়ে বহুতবার ওরা আগুন দেখতে পেরে স্যাটেলাইট লাগা বসায় আছে, তারা কোন দেশে আগুন জ্বলতেছে। তো সেটা দিয়ে বহুতবার উৎপত্তি করছে, আইসে দেখেছে ও মা এটা তো ভাগার, যা ভাবছিলাম তা না। এনিওয়ে, তাহলে এটা খুব ভালো যে আমরা অন্তত ভাগারে না ফেলায় এটা থেকে বিদ্যুৎ আনবো, তো খুব ভালো প্রোগ্রাম। তো এগুলা অনেক সুন্দর সুন্দর কথা বলা যাবে, চীনাদের অভিজ্ঞতা এই প্রসঙ্গে খুবই ভালো। কিন্তু এই কিন্তুটা নিয়ে এখন কথা বলবো আপনাদের কাছে। কিন্তুটা হলো চীন এখন সবকিছু নিয়ে আপনাদের সাথে কথা বলবে, নতুন নতুন যত প্রজেক্ট আছে বুদ্ধি দিবে, কি কি সম্ভাবনা আছে সব করবে। করতে চাইলে চুক্তি প্রায় করে ফেলে এরকম একটা অবস্থাতেও যাবে। ইভেন যদি চুক্তি করেও ফেলায় তারপরেও দেখবেন প্রজেক্ট শুরু হচ্ছে না, না। আপনি আবার চীনা প্রজেক্ট হচ্ছে এগুলো দেখাই সিটি ইলেকশন পার হয়ে যেতে পারবেন, হয়তো দেখাই দিবেন এই যে প্রজেক্ট করতেছে, সে তো পরের বার ধরবেন আপনি, কিন্তু এর আগে আপনার এই প্রজেক্ট হবে না। এই আমার কি নেতিবাচক কথা কইলাম। চীনাদের নেওয়া কোন প্রজেক্ট হবে না। ঠিক যেরকম ভাবে লালমনিরহাটে আপনার হসপিটাল হয়ে যাচ্ছে, প্রায় সব দেখাশোনা ঠিক হয়ে গেছে, জায়গা চেক করেছে, লোকেশন চেক করেছে, কোন লোকেশনটা হসপিটাল হওয়ার মতন উপযুক্ত তাও চেক করা হয়েছে, কিন্তু এরপরে আর কোন অদৃশ্য কারণে এটা আগাচ্ছে না। চীনার সমস্ত এই ধরনের প্রজেক্ট এই অবস্থায় করে থাকবে কেন? মূল কারণ হলো যে আমরা এখনো ভারসাম্য নিয়ে আছি। চীনারা দেখতেছে আপনারা ভারসাম্যের কথা কতদিন বলেন,
যতদিন ভারসাম্যের কথা বলবেন ততদিন চীন এরকম নানান প্রজেক্টের লোভ দেখাবে, প্রজেক্ট হলে কি কি সুবিধা হবে সব বলবে, ফাইনালি প্রজেক্ট ওপেন করবে না, কাজ শুরু করবে না। এটা নিশ্চিত একটা, কারণ ভারসাম্য মানেই হলো আপনি এক পা দিয়ে রাখছেন আমেরিকার কোলে। যে দেশ আমেরিকার কোলে পা দিয়ে রাখে সেই দেশের সঙ্গে এককালে করছে, হাসিনার আমলেও করছে, ধরেন যে 21-22 সাল পর্যন্ত করছে। একালে এসে চাইনিজরা এই বিষয়ে একেবারে না, কিন্তু সামনে সরাসরি মুখে বলে দিবে না, বলবে আপনারা এটা কি করতে যাচ্ছেন, কিভাবে করবেন বলেন, আপনার প্ল্যান বলেন। যখন এই প্ল্যান শুনে বুঝবে যে আপনারা আবার একটা ভারসাম্য রাখতেছে, আপনারা একই সঙ্গে দেখতে পাবে যে আপনি এটা খলিল রাখছেন, আপনি এটা ইনুস রাখতেছেন, ইনুসের লোকে কেমনে কেমনে এটা তলায় তলায় হাত ঢুকে রাখছে। ইউনুসের প্রভাবের ঠেলায় 11 দল খাড়া হয়ে আছে, তারাও নাকি ক্ষমতায় যাবে এবং আমেরিকানদের কাছে ব্যবসা দিতেছেন। এই যে গ্যাস টার্মিনাল কাকে দিয়ে রাখছেন, এগুলো হচ্ছে চিহ্ন, এগুলো দিয়ে চীনা বুঝে তা সে যাবে কি যাবে না, আপনাদের সাথে যাবে কি যাবে না। আপনি দুই ধরনের পা রাখবেন তো চাইনিজরা নাই, ভারসাম্যের কথা বললেন আর যেই কথাই বলেন না কেন আপনি দুনকে পা দিয়ে আছেন, এটা যদি চীনারা টের পায়, স্পষ্ট হয়, মানে উল্টা করে বললে চীনারা যখন স্পষ্ট হবে যে আপনি এখনো মন বাঁধেন নাই, যখন আপনি মন বাঁধেন নাই তখন চীনারা এরকম আশ্বাস দিতে থাকবে। রিয়েলিটিতে এটাকে বাস্তবায়নে মাঠে নেমে যাওয়া এটা হবে না, পালাতে দিবে। আমার এই কথাটা আপনাদের পছন্দ লাগবে না আমি জানি, কিন্তু এটা বাস্তবতা, শুনে রাখলেন আর কি, বাস্তবতা যখন দেখবেন তখন মিলাই নেবেন। এর সাথে একটা কথা বলা খুব জরুরি, বেশিরভাগ মানুষের ধারণা আপনি চীনের পক্ষে না আমেরিকার পক্ষে, এই ব্যাপারটা হলো আপনার ইচ্ছা। আপনি ভাই চীনপন্থী, আপনি ভাই চীন পছন্দ করার লোক, আমি ভাই আমেরিকা পন্থী, আমি আমেরিকা পছন্দ করার। এই জন্য আমেরিকান বন্ধু সৌদি, এটা তো ভালো আমাদের জন্য, আমরা শুনি না, আমরা সৌদিদের পক্ষে থাকি, তাতে আমেরিকার পন্থী থাকলে অসুবিধা কি? এই যে আপনাদের ধারণা, এটা হলো যার যার একটা চয়েস জানো বা, যে আপনি আমেরিকার থাকবেন পক্ষে নাকি চীনের পক্ষে থাকবেন, মানে যেটাকে আরেক ভাষায় এতক্ষণ ধরে আমি বলে আসতেছিলাম, ভারসাম্য ভারসাম্য যে কথাটা আমি কন্টিনিউয়াস বলে আসতেছি গত 6 মাস ধরে। ভারসাম্য কথাটা আত্মঘাতী, ভারসাম্য মানে হলো আপনি আসলে আর আমেরিকার পক্ষে আছেন এখন, এবং যতক্ষণ আপনি আমেরিকার পক্ষে থাকবেন ভারসাম্যর কথা বলে, অনেক সময় ভারসাম্য কথা বলে আবার আর এক ফ্যাকরা আছে, ইন্ডিয়ার পক্ষে থাকবেন। এনি ভারসাম্য, ভারসাম্য বললে কোনো যুগে কোনো সময়ে যদি একালের যুগে যদি কোনো সময় নষ্ট করেন তাহলে আপনার চীনের সাথে কোনো সম্পর্ক আপনার হবে না, চীন আপনাকে কোনো অর্থ দিবে না, কোনো প্রকল্প দিবে না, নগদ অর্থ তো দিবেই না। কেন? যে কথা বলতে গিয়ে আরেকদিকে চলে গেছিল, যে এই প্রশ্নটা চয়েস না, যে আপনার খুশি আপনি ভাই আমেরিকাকে ভালোবাসেন, আমার খুশি আমি চীনকে ভালোবাসি, না, জিনিসটা খুশির না। এই জিনিসটা হলো এরকম যে ধরেন আজকে বৃষ্টি হবে কিনা, কেউ বলবো আজকে বৃষ্টি হলে খুবই ভালো, কেউ বলবে না ভাই আমার আজকে একটা জমিতে অমুক লাগাইছি, কিংবা আজকে আমার ট্রাকে করে মাল যাচ্ছে, আজকে যদি বৃষ্টি আমার কিন্তু মেলা ক্ষতি হয়ে যাবে। তো এই ভিত্তিতে আমরা ভাগ হয়ে যেতে পারি হয়তো বা, কিন্তু বৃষ্টি হবে কি হবে না এটাকে আমরা ঠিক করতে পারি না, এটা আল্লাহর ইচ্ছা বা প্রাকৃতিক ভাবে সিদ্ধান্ত হয়। এটাকে বলে অবজেক্টিভ ডিসিশন, যে সিদ্ধান্তটা মানুষের ইচ্ছার উপর নির্ভর করে না। তাহলে আপনি বৃষ্টির পক্ষে না বিপক্ষে এই কথা বলার কোনো মানে হয় না, কারণ এটা আমরা কেউ ঠিক করিনি। আমেরিকানদের টাকা পয়সা দেওয়ার সক্ষমতা চলে গেছে, আপনাকে কম সুদে ঋণ দিতে পারবে না, ইউএসএইডি বন্ধ করে দিচ্ছে, এনজিও চালানোর মতন টাকা নাই, সমস্ত এনজিও সে বন্ধ করে দিয়েছে, হোল ইউএসএইডি বন্ধ করে দিয়েছে। এগুলো দিয়ে আপনাকে বুঝতে হবে আমেরিকার এই মুরতটা নাই। কাজে এরপরেও আপনি মনে করেন যে বাংলাদেশ একটা ভালো এনজিওতে খুব ভালো চাকরিতে ছিলেন, তাহলে আপনি মনে প্রাণে চান যে আমেরিকায় ফিরে আসুক, আপনি হলেন আমেরিকা পন্থী আপনার স্বার্থ অনুযায়ী। না, এটা কাজ করবে না। ওই শেখ মুজিবুর বাসায় রিয়ালিটি মাইনে লও, রিয়ালিটি হচ্ছে যে আমেরিকানদের পক্ষে এই অর্থ ব্যয় করার মুরদ নাই, এটাকেই বলে গ্লোবাল লিডার হওয়ার মুরদ নাই। সেই গ্লোবাল লিডার হয়, মাতবরি আসে, প্রভাব আসে, হেজিমনি আসে দুনিয়ার উপরে, যেই লোক কম সুদের ঋণ দিতে পারে।
যেই লোক আরেক দেশে বিনিয়োগ দিতে পারে, এই জায়গাটা বলতে পারেন আল্লাহ ঠিক করে দিচ্ছে। অথবা বাস্তবতা হলো এই যে আমেরিকা এই জায়গায় হেরে গেছে। ফলে আপনি এখন আমেরিকাপন্থী হবেন না চীনপন্থী হবেন, এইটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে না, এটা আপনার ইচ্ছার বাইরে। আজকে ঘূর্ণিঝড় হবে কিনা এটা যেমন আপনার ইচ্ছার বাইরে, এটা মানুষ ঠিক করে নাই। ঘূর্ণিঝড় হলে আপনি কি করে বাঁচবেন, সাইড কাটবেন, মুখোমুখি হবেন না, কারণ এর সাথে মুখোমুখি হওয়া যায় না। আজকে ভূমিকম্প হবে, আপনি ভূমিকম্পের মুখোমুখি হবেন, স্টুপিড আপনি একটা। আপনি কি করে ভূমিকম্প হলে পরে এর ভিতর থেকে বেঁচে যেতে চাইবেন সেটা পথ খুঁজবেন, এটাই স্বাভাবিক, এটাই মানুষের তাই হওয়া উচিত। তাহলে আমেরিকা ডুবতেছে, চীন উঠতেছে, এটা আপনার ইচ্ছা পছন্দের জিনিস না, যে আপনি এখন এখানে কোনটাকে বেছে নেবেন। ডেফিনেটলি যে পড়ে যাচ্ছে, যে আপনাকে অর্থনৈতিকভাবে হেল্প করতে পারবে না, আপনি তার সাথে থেকে চীনের কাছে কাছাকাছি যাওয়ার সুযোগটা নষ্ট করবেন কেন? বরং যদি দেরি করে যাবেন ততই চীনের সামনের লোকগুলো আগে চলে যাবে, যারা আগে যাবে তারা ভালো জায়গা পাইবে, বেশি নজর পাবে চীনের। আর যারা দেরিতে যাবে, ঠিক যেমনটা 45 সালে হয়েছিল, যারা আমেরিকার কাছে যেতে দেরি হয়েছিল তারা দেরি করে গেছে। এই যে আসিয়ান দেশগুলো দেখেন, লাইন ধরে ইস্ট এশিয়া বলি যাদেরকে, সবগুলো দেশে কমিউনিস্ট ছিল, আন্ডারগ্রাউন্ড কমিউনিস্ট, সশস্ত্র কমিউনিস্ট। ও দেশের কমিউনিস্ট সব সশস্ত্র কমিউনিস্ট ছিল। ফলাফল কি ছিল? ফলাফল হয়েছিল সরকার ছিল মিলিটারি সরকার। মার্কোস মনে নেই আপনাদের? ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে একটু খালি ব্যতিক্রম। ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে কি দেখছেন আপনারা? এগুলো প্রত্যেকটা দেশ, হংকং, কারা শাসন করছে? কাজে এগুলো নির্ভর করছে আপনি কমিউনিস্ট ভালোবাসেন কিনা তা দিয়ে হয় নাই। আমেরিকানরা যেখানে যার দিকে চোখ পড়ছে, যার দিকে ঝুঁকছে, তা সে বেঁচে গেছে। আজকে ইন্দোনেশিয়া, ফিলিপিন আমাদের চেয়ে অ্যাডভান্স ইকোনমিক কান্ট্রি, অন্তত এক ইকোনমিক দিক থেকে। এটা কেন? কারণ ওদের মতন আমরা যদি আন্ডারগ্রাউন্ড কমিউনিস্টে যেতাম তাহলে বাচ্চা যেতাম, হয়তো বা ওদের মতো হইতে পারতাম। আমাদের আইয়ুব খান হয়েছিল, আমাদেরও মার্শাল ল আসছে, আমাদেরও সামরিক শাসনই হয়েছে, কিন্তু আমেরিকান আসল চোখটা আমাদের উপর পড়তে পারে না, সুযোগটা পাইনি আমরা। আমরা শেখ মুজিবের পাল্লায় পরে স্বাধীনতা করতে যে ওটা হলা ফেলেছি। তাহলে প্রশ্নটা হচ্ছে, যে যত দেরিতে আমেরিকার কাছে গেছে তার উন্নতি, ইকোনমিক উন্নতি তত পিছনে, এটা একটা ফর্মুলা। এখনো তাই হবে, যে যত দেরিতে চীনের কাছে যাবে সে তত পিছিয়ে পড়ে দেশ হবে আবার আগামী দিনে। এবং এইটা আপনার পছন্দের ব্যাপার না। ও আচ্ছা, আপনি আমেরিকাপন্থী, ঠিক আছে, আমেরিকার সাথে থাকতে। ও আচ্ছা, আপনি তো ভাই চীনাপন্থী না। কে কোন পন্থী আমাদের চয়েসের ব্যাপার না, এই কথাটা মনের ভিতরে কানের ভিতরে ঢুকাই নেন। আমি এগুলো বলতেছি, আমি চীনাপন্থী দালাল সেই জন্য বলতেছি। এইটা যে মনে করবে সে নিজেই একটা গাধা বলে প্রমাণিত হবে, চিন্তায় গাধা, স্টুপিড হবে সে একটা। সেও যে আমেরিকাপন্থী, সাময়িক যে লাভটা সে দেখছে ওই লাভটা টিকবে না, লাভটা থাকবে না। এই একটু আগেই একটা লোকের সাথে দেখা হয়েছিল, সে এনজিও তে ডুবে যাচ্ছে দেখে মহা হতাশ, আমাকে বলতেছে এগুলো থেকে কি করে বাঁচা যায় বলেন। আমি বললাম এগুলো ভুলে যান, এগুলো আগামী দিনে আরো ডুববে, এর বেশি কি বলবো। এবং এনজিও চীনা গ্লোবাল নেতৃত্ব যখন চলে আসবে তখন নেক্সট 10 ইয়ার্স অন্তত এনজিও বলে কিছু থাকবে না। এরপরে থাকবে কিনা এটাও জানে না কেউ। সো এনজিওর কোনো ভবিষ্যৎ নাই, আগে বলে রাখলাম আপনাদেরকে আমি। এখন যেগুলো এনজিও আছে এগুলো রয়ের কাছ থেকে টাকা নিয়ে এসে আপনারা দিতেছেন, এগুলো জর্জ সরোসের টাকা, সেটা টিআইবির হোক আর এই মজুমদারদের হোক আর যেই হোক, বাংলাদেশের যে কোনো এনজিওর টাকা এখন আসতেছে, এটা রয়ের টাকা, জর্জ সরোসের হয়ে আসতেছে। কাজে এটা আপনি এখন, প্রশ্নটা এটা না যে আপনি চীনপন্থী না আমেরিকাপন্থী, প্রশ্নটা হচ্ছে আপনি যদি আপনার গরিব দেশ থেকে উঠতে চান, বিশেষ করে আমরা এখন হাসিনার চোরদের কারণে যে ধরনের ইকোনমিক খারাপ জায়গায় পড়ে গেছি, এখান থেকে যদি উঠতে চাই তাহলে আমাদের একটাই পথ খোলা আছে, সেটা হচ্ছে চীনাদের সাহায্য। এই আপনারা যত ইলেকশন পার করার জন্য চায়না মন্ত্রীর সাথে দেখা করেন, চীনা ঘুরে আসেন, ওই যে মাহাদি আমিনকে চায়না পাঠান, এগুলো দিয়ে কিচ্ছু হবে না, খালি আশ্বাস বাক্য শুনতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আপনারা এক সাইডে আসবেন। আমেরিকান সাইডে হলে চলে যান, আমেরিকা যদি আপনাদের ইকোনমিক দিক ভালো করে দিতে পারে, মুরত যদি থাকে, যান, অসুবিধা নাই তো। কিন্তু ইকোনমি ভালো করতে হবে, কিন্তু একটাই শর্ত,
এবং আমি কিছুই বলবো না, কোনো আপত্তি করবো না যদি ইকোনমি ভালো করতে পারেন। তো বাস্তবতা হচ্ছে যে আপনারা এটা পারবেন না, এটা বুঝতে চাচ্ছেন না আপনারা। সো অরিজিনাল প্রবলেম এইটা না যে চীন আপনাদেরকে কি কি করে দিতে পারে, চীন আপনাদেরকে কত কি সোলার সিস্টেম দিতে পারে, ইয়েস সবই পারে, কিন্তু দিবে না যতক্ষণ পর্যন্ত না আপনারা একমুখা হয়ে যে ইয়েস আমি এখন চীনের সাথে নিজের অর্থনীতি বাঁধবো, কোনো দিকে তাকাবো না, নো ভারসাম্য। এই জায়গায় যে মন বাঁধতে না পারবে সেই বাংলাদেশ ডুবে যাবে, দুর্ভিক্ষ চেয়েও খারাপ কিছু একটা হবে, রেডি হতে থাকতে পারেন তার জন্য। থ্যাংক ইউ।